গুড ইভিনিং তোমাদের সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজ দ্য কম্পিটিশন। বেশ কিছুদিন ধরে আমাদের পেড ব্যাচের প্রমোশন এবং পেড ব্যাচের ডেমো ক্লাস রিলেটেড যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা কিছুটা ব্যস্ত ছিলাম, এবং তার জন্য প্রথমেই আমি সরি তোমাদের কাছে যে বেশ কিছুদিন, অন্তত লাস্ট 2 উইক আমি তোমাদেরকে এই প্র্যাকটিস ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি। এবং এই লাস্ট পার্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর, ফুড এসআই 2014 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লাস্ট যে থার্ড পার্ট, সেটা আমাদের বাকি রয়ে গেছিলো। অলরেডি আমরা এখানে 30টা কোশ্চেন করে নিয়েছিলাম, লাস্ট 20টা কোশ্চেন আজকে আমরা করে নেব। তো এর আগে যারা ভিডিও দেখোনি বা যারা অনেক দিন পর দেখছো, একবার রিভাইজ করে নিতে চাও আগের ক্লাসগুলো, তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশানে, ভিডিও ডিসক্রিপশানে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, আমি সেটা প্রোভাইড করিয়ে দেবো, যাতে তোমরা এর আগে 2019-এর ভিডিওস, 2014-এর ভিডিওসগুলো অবশ্যই দেখে নিয়ে আজকের ভিডিওটা দেখো। এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 4 জুন, সেটার সেকেন্ড পার্টটাও আমার আপলোড করে দেওয়া হয়নি, তো সেটাও আপলোড হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, যাতে তোমরা কমপ্লিট ওটা করে নিতে পারো। এছাড়া আমাদের রেশিও সিরিজ আমরা শুরু করেছিলাম এবং পাই চার্ট শুরু করেছিলাম, এবার আমরা সেগুলো একটা একটা করে কন্টিনিউ করব। তো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা টপিক নিয়েই ক্লাস আসবে তোমাদের। প্রথমে এসছে রেশিওর আরও 2-3টে ভিডিও আসবে, যেখানে রেশিওর রিসেন্ট ইয়ারে এসএসসিতে আসা বা ডাব্লিউবিসিএসে আসা কোশ্চেন আমরা করে নেব। নেক্সট পাই চার্টেরও আমাদের আরও 2টো ক্লাস আসবে, যেখানে আমরা পাই চার্টের বেসিক বুঝে পাই চার্টের থিওরি করে নিয়ে আমরা প্র্যাকটিস করতে শুরু করেছিলাম, এবং পাই চার্টের পর আমরা বার গ্রাফও করব, এবং লাইন গ্রাফ, টেবিল গ্রাফ পরপর হবে। তো ডেটা ইন্টারপ্রিটেশন পুরো কমপ্লিট ফ্রি আমি তোমাদেরকে ইউটিউবে করাবো, যাতে তোমাদের আর কোথাও থেকে করার দরকার না পড়ে। এখান থেকে শিখে গেলে তুমি যে কোনো এক্সামের কোশ্চেন করে আসতে পারবে, এবং শুধু টপিক ধরে ধরে শেখানো নয়, এক্সামের কোশ্চেন নিয়ে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা সেটাকেও ডিসকাস করে তোমাদের সামনে রাখবো, যে যাতে তোমরা বুঝতে পারো যে কোশ্চেন কীরকম আসছে বা কীভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি। তো দেখো, আজকের ক্লাস শুরু করার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও এবং এর আগে ভিডিও না দেখে থাকো, তো নিচে ডেসক্রিপশন থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। শুধুমাত্র ম্যাথস নয়, বাকি সাবজেক্টের ভিডিও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অলরেডি ইংলিশ ভোক্যাবের ভিডিও আসছে, হিস্ট্রিতে টাইমলাইনের ওপর ভিডিও, এবং এছাড়াও আমাদের যে নিউ ব্যাচ শুরু হয়েছে এবং আগামী যে নিউ ব্যাচ শুরু হতে চলেছে, সেই সমস্ত ব্যাচগুলোর জন্য পেড ডেমো ক্লাস আমরা এখনও পর্যন্ত 12 থেকে 13টা ডেমো ক্লাস তোমাদের প্রোভাইড করেছি, যার মধ্যে সিলেবাস ডিসকাশন প্রতিটা সাবজেক্টের আছে, যেটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তুমি সিলেবাসে কোন জায়গাটাকে ইম্পর্টেন্স দেবে, কোন জায়গা কীভাবে পড়বে, কোন জায়গায় কতটা স্কোর করতে পারবে, কিভাবে তুমি কোন জায়গাতে গুরুত্ব দিয়ে পড়বে, বা কোন জায়গা থেকে রিসেন্ট টাইমে সবথেকে বেশি কোশ্চেন এসছে, কোশ্চেন কীরকম লেভেলের আসছে, কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে বা কিভাবে মক দিতে হবে, কিভাবে আমাদের ক্লাস কমপ্লিট করতে হবে, রিভাইজ করতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওগুলোতে বলা হয়েছে। তো অবশ্যই যারা প্রিপারেশনের মধ্যে আছো, যারা অন্য কোথাও পড়ছো বা পড়তে চাও বা সেলফ স্টাডি করছো, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক ফ্যাকাল্টি আমাদের তাদের মূল্যবান সময় থেকে সময় বার করে তোমাদের জন্য সিলেবাস ডিসকাশন, টপিক ডিসকাশনের ভিডিওগুলো বানিয়ে দিয়েছেন, তো অবশ্যই তোমরা সেগুলো দেখো। এছাড়া আমাদের বেশ কিছু ফ্যাকাল্টির থিওরি ক্লাসের প্রথম যে ক্লাসটা, থিওরি ব্যাচের যে প্রথম ক্লাস, সেটা তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল করানো হয়েছে, যাতে তোমরা দেখে নিতে পারো যে আমরা কীরকম স্টাইলে পড়াচ্ছি বা পড়ানোটা ঠিক কীভাবে হলে তোমার পক্ষে এক্সাম ক্র্যাক করাটা সম্ভব হবে। তো আশা করছি তোমরা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছ, তার রিটার্নে আমরা তোমাদেরকে আরও ভালো ক্লাস প্রোভাইড করতে পারবো। তোমাদের যদি আমাদের কিছু জানানোর থাকে, তো আমাদের অ্যাডমিন নাম্বার 8813005030, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং যে কোনো কোয়ারি, ক্লাস রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, আমাদেরকে যদি কোনো কিছু জানাতে চাও, ভালো খারাপ ফিডব্যাক তোমরা দিতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে গিয়ে তোমরা অ্যানোনিমাসলি পরিচয় গোপন রেখে তোমাদের মনের কথা জানিয়ে আসতে পারো। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, সমস্তটাই আমরা অ্যাকসেপ্ট করবো। এবং দেখে নাও, এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, যেমন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, যেটাতে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ সেখান থেকে তোমরা ডেলি ভোক্যাব, ডেলি কুইজেস, এক্সামের আপডেট, আমাদের ক্লাসের আপডেট, আমাদের ফ্রি ক্লাসের লিঙ্ক, সমস্ত কিছু তোমরা এখান থেকে একসাথে পেয়ে যাবে। এবং সিমিলারলি টেলিগ্রাম গ্রুপও জয়েন করো, এখানে এই সমস্ত আপডেট ছাড়াও আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এবং সেখানকার হ্যান্ড রিটেন সলিউশন বা ক্লাস নোটস পিডিএফ তোমাদেরকে ওখানে দিয়ে দেওয়া হবে, বা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট ওখানে আমরা আপলোড করতে থাকবো। এছাড়া আমাদের ক্লাস নোটসও ওখানে কিছু কিছু আমরা আপলোড করে দেবো তোমাদের কুইক রিভিশনের জন্য। তো অবশ্যই তোমরা এগুলোতে জয়েন হয়ে যাও আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো দেখো, চলে এসো, আজকে আমরা কোশ্চেন নাম্বার 31 থেকে সলভ করবো। তো আমি আগেই তোমাদের বলেছি, ফুড এসআইয়ের কোশ্চেন কিন্তু কঠিন আসে না, অ্যারিথমেটিক থেকেই কোর কোশ্চেন আসে, কয়েকটা কোশ্চেন রিজনিংয়ের থাকে, বাট এখানে যেটা মাথায় রাখতে হবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল আমাকে এখানে এক্সাম ভালো করতে হেল্প করবে। আমি যদি অল্প টাইমের মধ্যে 50টা ম্যাথসের কোশ্চেন করতে পারি, তো সেটাই আমার ক্রেডিট, কারণ সেখানে আমি জিকে জিএস এর কোশ্চেনগুলোর জন্য একটু ভাববার টাইম বার করতে পারবো। নয়তো আমি যদি ম্যাথসেই ম্যাক্সিমাম টাইম 80% 90% টাইম দিয়ে ফেলি, তো লাস্টের 10 মিনিট 20 মিনিট টাইমের মধ্যে আমি কিন্তু জিকে জিএসগুলোকে জাস্ট দেখে করতে শুরু করব, এবং সেখানে আন্দাজে করা বা না পড়ে করা এই টেন্ডেন্সি বাড়বে, এবং ভুল যাওয়ার তখন টেন্ডেন্সিটা বাড়বে। নেগেটিভ মার্কিং করে তুমি কিন্তু তখন র্যাঙ্কে অনেক পিছিয়ে পড়বে।
তো আগত পরীক্ষার কথা মাথায় রেখে এবং WBCS এর মেন্স বলো বা প্রিলিম বলো এই ধরনের কোশ্চেন এলে কী করে আমরা ট্যাকল করবো কোনো রকম এক্স না ধরে বা 100 না ধরে, সেগুলো শেখানোর জন্যই আমাদের এই ক্লাস। অলরেডি তোমরা এই ক্লাসের সলিউশনগুলো আশা করি দেখতে শুরু করেছো। দেখে তোমরা জানিও কেমন লাগছে আমাদের অ্যাপ্রোচ, এবং যদি তোমাদের মনে হয় যে এই অ্যাপ্রোচে তোমরা পুরো ম্যাথস ক্লাস করতে চাও তো অবশ্যই আমাদের পেড ব্যাচে জয়েন হতে পারো। এবং এটুকু গ্যারেন্টি আছে যে মেথড এখানে দেখানো হচ্ছে সেই মেথড, তার থেকে আরও বেটার মেথড, বেটার টেকনিক তোমাদেরকে পেড ব্যাচে শেখানো হবে। এবং শুধু আমাদের পেড থিওরি ব্যাচ নয়, আমাদের প্র্যাকটিস ব্যাচও আসছে, অল সাবজেক্ট প্র্যাকটিস ব্যাচ, যেটা জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকেজিএস এর প্রতিটা সাবজেক্টের ক্লাস তোমরা পাবে। এবং সেখানে সমস্ত এক্সামের কোশ্চেন তোমাদের সলভ করানো হবে, এক্সাম স্পেসিফিক কোশ্চেন, মিক্সড কোশ্চেন সমস্ত রকম করানো হবে। এবং তার ডিটেলস অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে তোমাদের কাছে চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলো আর কোনো রকম কথা না বলে চলে আসি আমাদের আজকের ক্লাসে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে, আ পার্সন সোল্ড 320 ম্যাঙ্গোস ফর দ্য কস্ট প্রাইস অফ 400 ম্যাঙ্গোস, হিজ গেইন পার্সেন্ট ইজ। দেখো এটা একটা খুব প্যাটার্ন চেনা প্যাটার্ন, যেখানে আমাকে কি বলছে যে 320টা আম বিক্রি করে যে দামে, সেটাই হচ্ছে 400টা আমের কস্ট প্রাইস, বা সেটাই হচ্ছে 400টা আম সেই দামে কেনে, তাহলে গেইন পার্সেন্ট। তো দেখো অনেকেই এখানে কি করে, এই দামটাকে এক্স ধরে নেয়, যে 400টার কস্ট প্রাইস এক্স আর 320টার সেলিং প্রাইস এক্স, এবং এভাবে অঙ্কটাকে আননেসেসারিলি একটা ইকুয়েশন বানায়। একটার এক্স বাই 400 সিপি, সেলিং প্রাইস একটার এক্স বাই 320, এবং তারপর তার মধ্যে বিয়োগ যোগ এইসব করে সেটা থেকে গেইন পার্সেন্ট বার করার জন্য সলভ করে। বাট দেখো দ্য থিং ইজ, এখানে আমার এক্স ধরার কোনো দরকারই নেই। আমি এখানে দুটো অ্যাপ্রোচ তোমাদের শেখাবো, এবং দুটো অ্যাপ্রোচই দুভাবে তোমাদের হেল্প করবে। প্রথম যে অ্যাপ্রোচটা শেখাবো সেটা তো এই পার্টিকুলার কেসেতে তোমার একমাত্র সলিউশন ওয়ে হওয়া উচিত। সেকেন্ড অ্যাপ্রোচটাও তারপর বোঝাচ্ছি। তো দেখো তোমাকে এখানে বলেছে 320টা ম্যাঙ্গোকে যখন সোল্ড করা হচ্ছে, তাহলে আমি ধরে নিই 320টার যা সেলিং প্রাইস, তো একটার যা সেলিং প্রাইস সেটার হিসেবে 320টার সেলিং প্রাইস হবে 320 ইন্টু এসপি, আর সেটাই হচ্ছে 400টার কস্ট প্রাইসের ইকুয়াল। তো একটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস যদি সিপি হয় তো 400টার 400 সিপি, এরা দুজন ইকুয়াল, ঠিক আছে। তো এটা যদি দুপাশে ইকুয়াল হয়, আমি দুপাশ থেকে কি করতে পারি, যতটা কাটা যায় কেটে নিই। তো এখানে আমার 8 দিয়ে কাটছে 4, 5, এবং আমি এখানে কি পেয়ে যাব, এসপি বাই সিপি রেশিও পেয়ে গেলাম 5/4, এবং এখানেই আমার অঙ্ক শেষ। কেন? আমি এসপি বাই সিপি 5/4 পাওয়ার অর্থ হচ্ছে, এসপি যদি 5 ইউনিট হয় তো আমার কস্ট প্রাইস, বিক্রয় মূল্য যদি 5 ইউনিট হয়, কস্ট প্রাইস বা সিপি ক্রয় মূল্য হচ্ছে 4 ইউনিট। তো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, কতটা বেশি? 1 ইউনিট বেশি। তো যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন আমাদের লাভ হয়, তো দ্যাট ইজ প্রফিট আমার এখানে 1 ইউনিট। আর প্রফিট যদি 1 ইউনিট হয় তো প্রফিট পার্সেন্টেজ কী হবে? মনে রাখবে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ, এর আগেও আমি প্র্যাকটিস ক্লাসে বলেছি যে সেটা হয় সবসময় প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস। প্রফিট বা লস পার্সেন্ট, এই কথাটা একদম খাতায় নোট করে রাখো যারা এর আগে প্রফিট লস করোনি। প্রফিট অর লস পার্সেন্টেজ ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন সিপি, সরি ইজ অলওয়েজ অন সিপি, ক্যালকুলেটেড অন সিপি, সবসময় কস্ট প্রাইসের ওপর, কস্ট প্রাইসের সাপেক্ষেই আমরা প্রফিট বা লস বার করি। তো প্রফিট পার্সেন্টেজ কত হলো? 4-তে 1, দ্যাট ইজ 1-এর 4 বা 25%। তো আমি ডিরেক্ট আনসার বলে দিতে পারি 25%, দ্যাট ইজ অপশান ডি। এটা ছিল আমার 1 নম্বর ওয়ে, যেখান থেকে আমি করতে পারি। সেকেন্ড ওয়ে, যেটা তোমাকে প্রফিট অ্যান্ড লসের অন্যান্য জায়গাতেও হেল্প করবে, যখন আমরা প্রফিট অ্যান্ড লসের প্র্যাকটিসে আসবো তখন এই কথাগুলো আমি আবার রিপিট করব, যে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যেরকম এফিসিয়েন্সি বার করি, সেরকম সিমিলার কস্ট প্রাইস বা সেলিং প্রাইস যখন এরকম কোশ্চেনে থাকবে, তো আমরা কি করতে পারি, আমরা এইভাবে ভাবতে পারি যে 400টার যা কস্ট প্রাইস, 320টার সেটাই সেলিং প্রাইস। তো আমি ধরে নিতে পারি যেই প্রাইসটা যেটা, সেটা এলসিএম অফ দিস টু ভ্যালুস। আমি কেন এলসিএম ধরবো? এলসিএম ধরার পারপাস হচ্ছে এমন একটা ভ্যালু নেওয়া যেটা কিনা এই দুটো সংখ্যাকে দিয়েই ভাগ করা যাবে, যে কারণে আমি এলসিএম নিচ্ছি। তো 400 আর 320 এলসিএম কত না, আমরা দেখবো 400 পুরোটা নিয়ে নিলাম। যারা এলসিএম করতে শিখেছে এইভাবে মুখে মুখে আমার কাছে, তারা জানে যে 400 আর 320 মধ্যে 400 বড় সংখ্যাটাকে নিয়ে নাও। এবার দেখো 320 মধ্যে 400 কতটা পার্ট আসে। তো দেখো 320 মধ্যে কি আছে, 20 ইন্টু 4 ইন্টু 4, সরি 20 ইন্টু 4 ইন্টু 4। তো এখানে কত চলে এসছে দেখো, 20 চলে এসছে, 4 চলে এসছে, একটা 4 আসেনি, তাহলে 4 গুণ করে দাও 1600। তো এলসিএম মুখে মুখে বেরোলো 1600। তো আমার যদি প্রাইস 1600 হতো, তাহলে সিপি আর এসপি কী হতো?
প্রতি ইউনিটের সিপিএসপি কত হতো, মানে এটা হচ্ছে আইটেম, নাম্বার অফ আইটেম, আর এটা হচ্ছে ইউনিট সেলিং, ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস, যেটা ইউনিট প্রাইস। তাহলে কস্ট প্রাইস প্রতিটা ইউনিটের কত হতো 4, আর সেলিং প্রাইস প্রতিটা ইউনিটের কত হতো 5। তাহলে এখান থেকেও আমি বলতে পারতাম যে এক একটা ইউনিটের কস্ট প্রাইস 4 আর এক একটা ইউনিটের সেলিং প্রাইস 5, অর্থাৎ কি আমার এক ইউনিট এখানে বা এক আমার প্রফিট হচ্ছে, আর এক প্রফিট যেটা হচ্ছে সেটা কস্ট প্রাইস 4-এর ওপর হচ্ছে, দ্যাট ইজ আমার প্রফিট পার্সেন্টেজ 25%। তো এটাও আমার আরেকটা মেথড হতে পারে যেখানে আমার অঙ্ক সলভ করতে কোনো কষ্টই হবে না, কোনো অসুবিধাই হবে না। এবার কথা হচ্ছে আমি ওয়ে টুটাতে কখন ইউজ করতে পারি। তো একটু ভালো করে দেখো, ওয়ে টুটাতে তুমি একটা জিনিসের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছ, সেটা কি এই প্রাইসটা। মানেটা হচ্ছে তোমার যদি কখনো একটা স্যাম্পল প্রাইসের রেসপেক্টে, এবার ধরো তোমাকে যদি এরকম কোশ্চেন আসতো, সেম কোশ্চেনটা দিল, তোমাকে শুধু গেন পার্সেন্ট না বার করে বললো আ পার্সন সোল্ড 320 ম্যাঙ্গোস ফর দ্য কস্ট প্রাইস অফ 400 ম্যাঙ্গোস, ফাইন্ড হিজ গেন পার্সেন্ট হোয়েন হি সোল্ড 500 ম্যাঙ্গোস, বা হোয়েন হি সোল্ড, ধরো তোমাকে বললো যে 200 ম্যাঙ্গোস, তো তখন ওর গেন পার্সেন্টটা কত। তো তখন তুমি কি করতে পারতে, এই যে প্রাইসটা ধরেছো এই প্রাইসের রেসপেক্টেও তুমি ইউনিট ওয়াইজ কস্ট আর ইউনিট ওয়াইজ সেলিং প্রাইস বার করেছো, তো সেটাকে কাজে লাগিয়ে তখন তুমি বলতে পারতে যে পার্টিকুলার কস্ট প্রাইস কত বা সেলিং প্রাইস কত বা কোনো অন্যান্য ক্যালকুলেশনে তুমি চলে যেতে পারতে, তখন তোমার এই এলসিএমটার মেথডটা হেল্প করতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুটো মেথডই তোমরা দেখে নাও। পরের কোশ্চেনে চলে আসছি, দেখো কি বলছে 32, বলছে ইফ এ বি সি আর থ্রি সাম অফ মানি সাচ দ্যাট বি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ, বি হচ্ছে এ এর সিম্পল ইন্টারেস্ট, মানে এ যখন প্রিন্সিপাল, এ যখন আসল বা মূলধন, তখন আমার বি হচ্ছে তার সিম্পল ইন্টারেস্ট এসআই। আবার বলছে সি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট হোয়েন অন বি, মানে বি যখন আবার প্রিন্সিপাল তখন সি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। এ এর জন্য বি ইন্টারেস্ট, বি এর জন্য সি ইন্টারেস্ট ফর দ্য সেম টাইম অ্যান্ড সেম রেট অফ ইন্টারেস্ট, দেন উই হ্যাভ, তাহলে দুটোর মধ্যে একটা রিলেশন বার করতে বলছে। তো ধরো আমার রেট অফ ইন্টারেস্ট আর, আর টাইম যদি টি হয়, এবং এটা দুজনের জন্যই, উভয়ের জন্যই রেট অফ ইন্টারেস্ট আর এবং টাইম টি, তাহলে আমি বলতে পারি, আমরা কি জানি যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয়, পি আর টি বাই 100। এখানে যেহেতু আমাকে রিলেশন বার করতে বলেছে, তো আমি ফর্মুলা 3 রিলেশন বার করব। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পি আর টি বাই 100, তাহলে প্রথমটা সিম্পল ইন্টারেস্ট বি ইকুয়ালস টু প্রিন্সিপাল এ, রেট আর, টাইম টি বাই 100, বি ইকুয়ালস টু এ আর টি বাই 100। আর সেকেন্ডটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট সি ইকুয়ালস টু তখন প্রিন্সিপাল বি, বি আর টি বাই 100। এবার আমি কি করতে পারি, আমি এটা আমার ধরো ইকুয়েশন 1, এটা আমার ইকুয়েশন 2, আমি যদি 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই, 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে কি আসবে, এপাশে বি আর সি ডিভাইড হবে, আর এদিকে কি আসবে দেখো এ আর টি বাই 100, আর এটা উল্টে গেলে হবে 100 বাই বি আর টি, কারণ ভাগ করলে কি হয় ভগ্নাংশ উল্টে যায়, তো আর টি আর 100 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এ বাই বি। দ্যাট ইজ এখান থেকে কোন ইকুয়েশনটা আমার কাজে আসছে, বি বাই সি ইকুয়ালস টু এ বাই বি। হ্যাঁ দেখো তার মানে কি আসছে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, ক্রস মাল্টিপ্লাই করে দিলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, অ্যান্ড এটাই হবে আমার আনসার, দ্যাট ইজ অপশন ডি। বুঝতে পারা গেছে প্রত্যেকে কি করে সলভ করানো হলো, দেখে নিয়েছো প্রত্যেকে। তো এবার একটা কথা মাথায় রাখো, যখনই এরকম একটার রেসপেক্টে একটা, তার রেসপেক্টে সেকেন্ডটা, থার্ডটা, এভাবে যখন দেবে, মানে তোমাকে যখন এরকম দিচ্ছে দেখো কোশ্চেনে যে বি ইজ সিম্পল ইন্টারেস্ট অন এ, দেন সি ইজ সিম্পল ইন্টারেস্ট অন বি, মানে একটু আগে যেটা সিম্পল ইন্টারেস্ট ছিল কারুর, এখন সে নিজে আসল হয়ে গেছে, তার আবার একটা অন্য সিম্পল ইন্টারেস্ট এসে গেছে, এই রিলেশন যখনই আসবে, ধরো 3টের মধ্যে 4টের মধ্যে যাই আসুক, তো মনে রাখতে হবে দে আর ইন প্রপোর্শন, এটা খাতায় নোট করে নাও, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন এরকম কন্ডিশন থাকবে যে এর ইন্টারেস্ট বি, বি এর ইন্টারেস্ট সি, সি এর ইন্টারেস্ট ডি, এরকম ধরো চলছে, তাহলে মাথায় রাখতে হবে যে দিস ভ্যালুস দ্যাট ইজ এ বি সি দে আর ইন প্রপোর্শন, কারণ এরা প্রপোর্শন হলেই তবেই আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে। এবং এখানে আরও একটা কথা মাথায় রাখতে হবে, এরা প্রপোর্শনে থাকার আরও একটা কন্ডিশন, শুধু এইটুকু দিলে হবে না, রেট আর টাইমটাকে আনচেঞ্জ থাকতে হবে, যেটা এই কোশ্চেনেও বলেছে যে রেট আর টাইম সেম, সেম রেট সেম টাইম। তো সেম রেট সেম টাইমে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, তো যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, তোমাকে এবিসি না দিয়ে তোমাকে যদি কোনো সংখ্যাও দিয়ে দেয়, তো সেই সংখ্যাগুলো দে উইল বি ইন প্রপোর্শন। আর এবিসি 3টে ভ্যালু যদি প্রপোর্শনে থাকে, আমার করানো ইউটিউবের রেশিও 2তে চলে যাও, যেখানে আমি প্রপোর্শন সম্পর্কে বুঝিয়েছি, থার্ড প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল। তো আমি বলেছিলাম যে 3টে নাম্বার যদি প্রপোর্শনে থাকে, তখন মাঝেরটা হয় কি মিন প্রপোর্শনাল।
মধ্য সমানুপাতিক। তো মিন প্রপোর্শনালের ক্যালকুলেশন কি করে হয় না, মিন প্রপোর্শনালের স্কোয়ার হয় ফার্স্ট ইন্টু থার্ড, দ্যাট ইজ আমি ডিরেক্টলি লিখে দিতে পারবো তখন বি স্কোয়ার ইকলস টু এসি। আর দেখো সেটাই আমার এখানে আনসার হয়েছে, বি স্কোয়ার ইকলস টু এসি। তার মানে ইন ফিউচার যদি তুমি এরকম কোশ্চেন পাও যেখানে তোমাকে এরকম কোশ্চেন দিয়েছে যে তিনটে ভ্যালুর মধ্যে বা চারটে ভ্যালুর মধ্যে প্রথমটার ইন্টারেস্ট দ্বিতীয়টা, দ্বিতীয়টা তৃতীয়টা, তৃতীয়টার চতুর্থটা, তো মনে রাখতে হবে তখন ওরা চারজনই থাকবে তোমার প্রপোর্শনে। তো সেক্ষেত্রে ধরো এ বি সি ডি চারটে দিয়েছে, তো তোমার কন্ডিশন হয়ে যাবে এ বাই বি ইকলস টু সি বাই ডি, ওরা চারজনই প্রপোর্শনে। তো সেখান থেকে তোমার কোনো ইকুয়েশন সলভ হবে বা সেখান থেকে তোমার কোনো কন্ডিশন বার করতে বলবে। তো আশা করি বুঝতে পেরেছো, এই নোটটা অবশ্যই করে রেখো, তাহলে তোমাকে এই রকম ক্যালকুলেশনটুকু আর করতে হবে না। বাট কন্ডিশন মনে রেখো, এখানে রেট আর টাইম যেন আনচেঞ্জ থাকে। পরের কোশ্চেনে চলে এসো। বলছে 4 digit number divisible by 7 becomes divisible by 3 when 10 is added to it, the largest such number. তো দেখো এই কোশ্চেনটা করার মেথড তো আছে, বাট আমি যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে আমি এত মেথডে যাবোই না, আমি ডিরেক্ট অপশান টেস্ট করে নেবো। আমি তোমাদের এখানে যখন ক্লাস নিচ্ছি ইউটিউবে, তো তোমাদের আমি এটাই শেখাতে বসেছি যে বেটার, সব থেকে আমি যদি দেখি যে আমার মাইন্ড কি ভাবছে সেটাকে চিনতে পারা, বা আমি কিভাবে ভাবলে তাড়াতাড়ি অঙ্কের আনসারে পৌঁছতে পারবো এবং সেই বেস্ট ওয়ে আউটটাকে বার করা, সেটা তোমাদের শেখানো হবে আমার কাজ। তো দেখো এখানে কোশ্চেনটা সলভ করার মধ্যে কোনো বিরক্ত নেই, কিন্তু তুমি যদি এখানে অপশান টেস্ট করতে তোমার আনসার উইদিন 10 সেকেন্ড বেরিয়ে যেত। কী করে? প্রথম কথা তোমাকে বলেছে 4 digit নাম্বারটা ডিভিজিবল বাই 7, তাহলে এখানে যে চারটে অপশান আছে এ বি সি ডি, এদের মধ্যে প্রথমে আমি দেখব কোন নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল, এবং যদি দেখি যে প্রথমে একটা ছাড়া সবাই কেটে গেল, তাহলে তো আমার কাজ হয়েই গেল। যেমন আমি যদি সেটা দেখি, এটা হতে পারে। আর দেখো আরও একটা কাজ করতে পারি, তার মানে আমি কি চেক করতে পারি, আমি ডিভিজিবল বাই 7 চেক করতে পারি। প্রথম ভালো করে বুঝবে, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। কিন্তু ডিভিজিবল বাই 7-এর কোনো 3-এর মতো, 5-এর মতো, 9-এর মতো নিজস্ব রুল নেই। রুল আমরা বানিয়ে নিতে পারি, কিন্তু 7-এর ওরকম কোনো ইজি লুসিড রুল নেই যেটা দিয়ে আমি কুইকলি চেক করতে পারি। 7 দিয়ে চেক করতে গেলে জেনারেলি আমাদের কি করতে হয় না, আমাদের ভাগ করেই দেখাটা বেটার। ফর্মুলা আছে, রুল আছে, বাট সেটা এমন কোনো পপুলার নয়, সেটা বানিয়ে নেওয়া রুল। তো আমাকে ভাগ করে দেখতে হবে। তো চারটে নাম্বারকে ভাগ করাটা একটু টাইম কনজিউমিং, তাহলে অপশান টেস্টের আমার কী লাভ হলো? তো দেখো এখানে আরেকটা কন্ডিশনও দেওয়া আছে, সেটাকে দেখো যে বিকামস ডিভিজিবল বাই 3 when 10 is added to them। তার মানে নিচে অপশান কি আছে দেখো, 9987 ফার্স্ট অপশান, এর সাথে 10 অ্যাড করো 9997, 9996 সেকেন্ড অপশান। তুমি এত লিখবে না, তুমি খালি 10 অ্যাড করে এই চারটে ভ্যালুকে লেখো, 10 অ্যাড করো, কত হচ্ছে 10006। 9999 প্লাস 10, কোয়াড 9-এর সাথে 10 অ্যাড করো, তো 10009। আর লাস্ট অপশান 9989, ওর সাথে 10 অ্যাড করো, কোয়াড 9 হচ্ছে। তো এবার যদি তোমাকে বলে 10 অ্যাড করার পর ডিভিজিবল বাই 3, তো তুমি চোখের সামনেই দেখতে পাচ্ছ এই নাম্বারটা ডেফিনেটলি 3 দিয়ে হবে। এখানে 9 + 1 10 হবে না, 6 + 1 7 হবে না, তিনটে নয় তো কেটে গেল, 7 পড়ে আছে, তাহলে হবে না। তার মানে একটাই আনসার হচ্ছে যেখানে 10 অ্যাড করার পরে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে এই নাম্বারটাই সেই নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল ছিল, দ্যাট ইজ আমার আনসার অপশান ডি। ঠিক আছে? তো অপশান টেস্ট করবো, এবং অপশান টেস্টেও কোন কন্ডিশনকে কাজে লাগিয়ে অপশান টেস্ট করবো সেটাই ছিল হচ্ছে মেন আমার পারপাস। বোঝা গেছে এটা? চলে আসবো পরের কোশ্চেনে। বলছে 2 buses travel to a place at 25 km/h and 35 km/h রেসপেক্টিভলি। দুটো বাস আছে, মনে করো এটা হচ্ছে বাস 1, এটা হচ্ছে বাস 2। তারা কোনো একটা প্লেস যায়, মানে মনে করো এ প্লেস থেকে বি প্লেস যায়। তো এদের স্পিডের রেশিও দেখে নাও, স্পিড কত কত বলেছে, 25 আর 35। আচ্ছা, সবসময় মনে রাখবে যখনই এরকম কোশ্চেন দেবে প্রথমেই তুমি দেখে নাও যে কোনো যদি একটা রাশি কনস্ট্যান্ট থাকে, মানে ডিস্টেন্স, স্পিড আর টাইম, এদের মধ্যে যদি কেউ একটা কনস্ট্যান্ট থাকে, তো বাকি দুজনের মধ্যে কি রিলেশন, তারা দুজন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সেটা আগে বোঝার চেষ্টা করবো। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমি যখন তোমাদেরকে করাবো, থিওরি বলো প্র্যাকটিস বলো, এই কনসেপ্টটা সবার আগে তোমাদেরকে শেখানো হবে যে যখন এখানে তোমাকে বলেছে ডিস্টেন্স কনস্ট্যান্ট, তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তো স্পিড আর টাইমের মধ্যে কী রিলেশন হয়। তো আমি দেখতে পাবো ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট, তো স্পিড আর টাইম তখন একে অপরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় বা ইনভার্স প্রপোর্শনে থাকে। মানে তুমি খুব ভালো করে ভাবো, মনে করো কলকাতা থেকে দিল্লির দূরত্ব ফিক্সড। এবার কলকাতা থেকে দিল্লির দূরত্ব ধরে নাও ফিক্সড, সেটা ধরো মনে করো 1400 কিলোমিটার। দুটো ট্রেন আছে, একটা মনে করো রাজধানী এক্সপ্রেস, আর একটা মনে করো নর্মাল কোনো এক্সপ্রেস, ধরো পূর্বা এক্সপ্রেস। তো যখন তুমি রাজধানীতে যাবে, রাজধানীর অ্যাভারেজ স্পিড পূর্বার অ্যাভারেজ স্পিডের থেকে বেশি, মানে রাজধানী বেশি স্পিডে চলে। তাহলে সেম ডিস্টেন্সে তুমি ইমাজিন করো দুটো ট্রেন সেম ডিস্টেন্সে ধরো সেম টাইম থেকে ছাড়লো,
তো কে আগে পৌঁছবে? দিল্লি। খুব স্বাভাবিক, যার স্পিড বেশি সে আগে পৌঁছবে। আর যে আগে পৌঁছবে তার মানে কি, তার কম টাইম লাগলো। তো তুমি যদি দেখো সেম ডিস্টেন্সে যদি স্পিড যার বেশি তার টাইম কম লাগে, যার স্পিড কম তার টাইম বেশি লাগে। তার মানে স্পিডের যা রেশিও হয় টাইমের রেশিও হয় তার ইনভার্স। তো দেখো এখানে বাস দুটোর স্পিডের রেশিও কি, 25 আর 35, দ্যাট ইজ 5:7। তো সেম ডিস্টেন্স যেহেতু ওরা দুজনেই যাচ্ছে, তো টাইম যে টেকেন তার রেশিও হবে 7:5। যার স্পিড কম তার টাইম বেশি লেগেছে, যার স্পিড বেশি তার টাইম কম লেগেছে। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলেছে ইফ দ্য সেকেন্ড বাস টেক্স 16 হোল 1/2 আওয়ার লেস দ্যান দ্য ফার্স্ট ফর দ্য সেম জার্নি দ্য লেন্থ অফ জার্নি ইজ। তো দেখো এখানে অ্যাকচুয়ালি অঙ্কটার আনসারটা ভুল দেওয়া আছে, বাট আমি তোমাদের অঙ্কটা শেখাতে চাই। আনসার ভুল আছে বলে অঙ্কটা করালাম না এমন না। তো অঙ্কটা দেখে নাও কি করে হবে, আনসার নাই মিলুক, আনসার যখন মেলার হবে মিলে যাবে, অঙ্কটা তো শিখে নাও। তো দেখো কি বলছে, তাহলে তুমি কি করলে, তুমি দেখলে স্পিডের রেশিও এটা, ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে টাইমের রেশিও তুমি ডিরেক্ট ইনভার্স রেশিও লিখে দিলে 7:5। তাহলে দেখো বাস 1-এর রেসপেক্টে বাস 2 এর টাইম কতটা কম লাগছে, 2 ইউনিট। কোশ্চেনে এই 2 ইউনিটটাই ভ্যালুতে কত বলেছে, কত কম লাগছে, 16.1-2 ঘন্টা, দ্যাট ইজ 33-2 ঘন্টা। ঠিক আছে, তার মানে তোমার হিসেবে সেকেন্ড বাসের টাইম লাগছে 2 ঘন্টা কম, কোশ্চেনে সেটাই বলা আছে সেকেন্ড বাস টেক্স 33/2 ঘন্টা কম। এবার তোমাকে বলছে যে লেন্থ অফ জার্নি মানে এই ডিস্টেন্স যেটাকে কনস্ট্যান্ট ধরেছি সেটা বার করতে। তো তুমি দেখো 2 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তুমি 1 ইউনিটের ভ্যালু কত বলবে, 1 ইউনিটের ভ্যালু হবে 33/4 আওয়ার। এবং এখান থেকে 33/4 আওয়ার যদি 1 ইউনিটের ভ্যালু বেরোয়, যে কোনো একটা ভ্যালু বার করো, হয় 5 বা 7, যে কোনো একটা বাসের কত টাইম লেগেছে সেটা বার করো। তো ধরে নাও সেকেন্ড বাসটার বার করছি, সেকেন্ড বাসের লাগে 5 ইউনিট, তো 5 ইউনিটের কত ভ্যালু লাগে বার করে নাও, 33/4 ইন্টু 5 আওয়ার। তার মানে সেকেন্ড বাস ওই ডিস্টেন্সটাতে টাইম নেয় এটা 33/4 ইন্টু 5 আওয়ার। আর স্পিড কত সেকেন্ড বাসের, 7 ইউনিট। তো আমরা কি জানি ডিস্টেন্স কি হয়, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স হয় স্পিড ইন্টু টাইম। তাহলে সেকেন্ড বাসের স্পিড কত, 7 ইউনিট, আর সেকেন্ড বাসের টাইম কত লেগেছে, 33/4 ইন্টু 5 আওয়ার। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, যেটা বেরোবে এত কিলোমিটারই হবে তোমার আনসার। আন্ডারস্টুড, বোঝা গেছে? তো মেথডটা বুঝতে পেরেছো কিভাবে করবো, আমরা কিন্তু কোনো এক্স ধরিনি এবং অত্যন্ত তাড়াতাড়ি এই কোশ্চেন সলভ করতে পারি। এবং এটা একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS মেন্স। যারা 22-এর মেন্স দেবে, 23-এর মেন্স দেবে, তাদের প্রত্যেকের জন্য নোট করো, এই প্যাটার্নের কোশ্চেন তোমরা কিন্তু পাবে এবং টাইম এখানে তোমাদের বাঁচাতে হবে। ঠিক আছে, ভালোই এখানে আনসার মিললো না, 16.1-2টা হয়তো ভুল দেওয়া আছে, এটা অন্য কোনো ভ্যালু থাকলে মিলতো, বাট তোমার অ্যাপ্রোচটা কী হবে আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। তো দেখো তোমাদের যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দাও, কমেন্টে জানাও কেমন লাগছে, আর অবশ্যই শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বলো যে এখানে এরকম ক্লাস করানো হচ্ছে, তারা যেন এসে দেখে, তো তাদেরও বেনিফিট হবে। দেখো পরের কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, HCF LCM থেকে কোশ্চেন কি বলছে, দ্য HCF অফ টু নাম্বারস ইজ 9 অ্যান্ড দ্য LCM ইজ 270, ইফ দ্য সাম অফ দ্য নাম্বার ইজ 99 দ্যাট ডিফারেন্স ইজ ইকুয়াল টু। তো দেখো যখনই এরকম কোশ্চেন দেবে, তোমাকে বলেছে দুটো সংখ্যার HCF হচ্ছে 9, গসাগু 9। আচ্ছা গসাগু কি হয়, গসাগু হচ্ছে দুটো সংখ্যার সেই সংখ্যাটা বা সেই কমন ফ্যাক্টরটা যেটা ছাড়া ওই সংখ্যার আর কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক বললাম? একদম তাই, মানে একটা কমন ফ্যাক্টর সেটাই হচ্ছে হাইয়েস্ট, ওর পর ও ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকবে না। দ্যাট ইজ দুটো সংখ্যার কমন ফ্যাক্টর যদি 9 হয়, সেটাই তার হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF যদি হয়। আর সংখ্যা দুটোকে আমি কি লিখতে পারি, একটা সংখ্যা 9x, একটা হচ্ছে 9y বা 9a 9b, যেখানে এক্স আর ওয়াই দে আর কো প্রাইম নাম্বার। এই কথাটা সবসময় মনে রাখবে। কেন কো প্রাইম, দেখো আমি একটা সংখ্যাকে 9x ধরছি, একটাকে 9y ধরছি। এবার ধরো আমি এক্স ধরেছি 2 আর ওয়াই ধরেছি 4, তো এদের দুজনের মধ্যে যদি আবার একটা 2 কমন থাকে, তো সেই 2টাও তো তাহলে 9-এর সাথে ঢুকে যেত, তাহলে HCFটা তখন 9 হতো না। মানে আমার যদি একটা সংখ্যা 9x2 আর একটা যদি 9x4 হয়, এটা কি হতে পারে? HCF তাদের 9 হতে পারে না। কেন? কারণ সেক্ষেত্রে 2টাও ঢুকে যেত, তো HCF তখন 9x2 18 হতো। বুঝতে পেরেছি? তার মানে এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা হতে হবে যাদের মধ্যে ফার্দার 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, যে কারণে আমি লিখতে পারি এক্স আর ওয়াই কোপ্রাইম নাম্বার। যেমন আমি ধরো এক্সকে নিতে পারি 1, ওয়াইকে নিতে পারি 3, এক্সকে নিতে পারি 5, ওয়াইকে নিতে পারি 12, নিতে পারি। কেন নিতে পারি? কারণ 5 আর 12 কিন্তু কোপ্রাইম। দেখে মনে হচ্ছে 12 তো যৌগিক, 5 তো মৌলিক, কিন্তু ওদের মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। আমি নিতে পারি এটাকে 7, এটাকে 9, কারণ 9 ছাড়া যেটা অলরেডি ওদের HCF সেটা ছাড়া বাকিটা কোপ্রাইম। বোঝাতে পেরেছি? এমনকি 4-9ও নিতে পারি, 9x4, 9x9ও নিতে পারি, কারণ 4 আর 9ও পরস্পরের কোপ্রাইম। তো আমার সংখ্যা দুটো তাহলে কি হলো, HCF যখনই আমার 9 বলেছে, আমি সংখ্যা দুটো কি বলবো,
ওয়ান ইজ 9x, নাদার ইজ 9y। ঠিক আছে, এবার এদের যখন এলসিএম, এলসিএম কী হয়, এলসিএমে কমনটা তো নেওয়াই হয়, বাকি যেটুকু কমন নেই সেটাকেও গুণ করে দেওয়া হয়, এটাই হচ্ছে এলসিএম। তাহলে এদের এলসিএম কত হবে, 9xy, আর সেটা দেওয়া আছে আমাকে 270, সেটা আমাকে দেওয়া আছে 270। তাহলে xy কত হয়ে গেল, 30। আর অন্যদিকে আরেকটা কি বলে দিয়েছে, সাম অফ দ্য নাম্বার ইজ 99। তার মানে তুমি যদি দেখো দুটো সংখ্যার সাম 9x প্লাস 9y, বা 9 কমন নিলে x প্লাস ওয়াই, দ্যাট ইজ 99। তো সেখান থেকে তুমি পেয়ে গেলে x প্লাস ওয়াই 11। এবার দেখো এক্স প্লাস ওয়াই 11 পেয়েছো, এক্স ওয়াই এর প্রোডাক্ট পেয়েছো 30। তো ভুলেও এবার এই দুটো থেকে তোমাদের টেন্ডেন্সি থাকে এক্স প্লাস ওয়াই পেলাম, এক্স ওয়াই পেলাম, এবার এক্স কত আর ওয়াই কত বার করার জন্য প্রথমে এক্স মাইনাস ওয়াই বার করি, দেন দুটোকে একবার অ্যাড করি, দুটোকে একবার সাবট্রাক্ট করি, এইসব করে তোমরা টাইম ওয়েস্ট করো। ইম্যাজিন করো যে দুটো সংখ্যা তাদের যোগফল 11, ওরা পজিটিভ ছাড়া কিছু হতে পারবে না, আর ওদের গুণফল 30। তো 30 গুণফল কখন আসতে পারে, আচ্ছা এমন দুটো সংখ্যা 30-এর ভাঙো ফ্যাক্টরে যাদের যোগ করলে 11 আসবে। তো তুমি দেখো 2-15-তে তো 11 আসবে না যোগ হলে, 3-10-এ আসবে না, 1-30-এ আসবে না, পড়ে রইল কি 5 আর 6, 5-6-30, আর 5 আর 6 যোগ করলে 11। তো তুমি পেয়ে গেলে একটা সংখ্যা 5, একটা 6, কোনটা 5 কোনটা 6 তোমার এখানে ম্যান্ডেটারি নয়। যদি তোমাকে কোশ্চেনে বলে দিত এক্স গ্রেটার দ্যান ওয়াই বা ওয়াই গ্রেটার দ্যান এক্স, তখন তুমি বুঝে নিতে। এখানে যখন বলেনি তুমি যে কোনোটাকে এক্স যে কোনোটাকে ওয়াই ধরতে পারো। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম 5 আর 6। এবার তোমাকে বলেছে দ্য ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কী হবে, দেখো ডিফারেন্স বলতে আমি বোঝাবো 9x আর 9y এর ডিফারেন্স, যেটা বড় সেটা থেকে ছোটোটার বিয়োগ, দ্যাট ইজ 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এক্স ওয়াই এর ডিফারেন্স কত, বড় থেকে ছোটোর বিয়োগটা কত, 1, তাহলে 9 ইন্টু 1 দ্যাট ইজ 9। তাহলে আনসার হবে 9। তো খুব ভালো একটা কোশ্চেনটা দেখে মনে হলো অনেক বড়, কিন্তু কিচ্ছু বড় নয়, আমি কুইক একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার কাজ কি হলো, HCF 9 বলেছে, তাহলে একটা সংখ্যা 9x একটা 9y, এদের এলসিএম কত 9xy, সেটার ভ্যালু দেওয়া আছে 270, xy পেলাম 30। অন্যদিকে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 9x প্লাস 9y হচ্ছে 99, সেখান থেকে x প্লাস ওয়াই পেলাম 11। তাহলে x প্লাস ওয়াই 11, xy 30, তাহলে x আর y এর মধ্যে একটা 5 একটা 6, তাহলে ওদের ডিফারেন্স কত, ডিফারেন্স 1। আর সংখ্যা দুটোর ডিফারেন্স তাহলে কত হবে, 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর 9x আর 9y এর ডিফারেন্স দ্যাট ইজ 9 ইন্টু 1 9। দেখো এইটুকু ছিল আমার অঙ্কটা, বোঝাতে গিয়ে তো টাইম লাগবেই, আর না বুঝিয়ে যদি করে দিই তো তোমাদের ক্লাসটা দেখার কোনো মানেই হয় না। তো আমার সেটা ভালো হয়, আমি না বুঝিয়ে খালি অঙ্কগুলো যেমন অন্যান্য চ্যানেলে তোমাদেরকে করানো হয়, তোমরা সেটা দেখেই পছন্দ করো, তোমরা সেটা দেখতেই অভ্যস্ত। কি না আনসারগুলো হয় টিক করতে করতে চলে গেল, বা একটা মেথড জাস্ট বলে দিল হয়ে গেল অঙ্ক শেষ, ব্যাস তুমি বুঝলে কি বুঝলে না তাদের কোনো দায় নেই। বাট আমার এখানে দায় আছে, আমি চাই তোমাদেরকে শেখাতে, আমি চাই তোমরা যাতে ক্র্যাক করো এক্সাম, এমন নয় যে তোমরা বছর বছর আমার কাছে পড়ো। তো সেই কারণে আমি তোমাদেরকে বেস্ট পসিবল মেথডটা শেখাবো, এবং একের বেশি মেথড শেখাবো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শেখাবো। দেখো পরেরটা কি বলেছে 36, দ্য স্যালারি অফ এ বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও 2:3:5। তিনজন পার্সন আছে এ বি সি, তাদের স্যালারি হচ্ছে 2:3:5 রেশিওতে। ঠিক আছে, দ্য স্যালারি অফ বি অ্যান্ড সি টুগেদার ইজ 8000। বি আর সি টুগেদার কত, 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু তোমাকে কত বলা আছে, 8000। তো এখান থেকে 1 ইউনিট কত হয়ে যাবে, 1000। তার মানে প্রত্যেকের ভ্যালু তুমি বার করে নিতে পারো। তোমাকে বলেছে পার্সেন্টেজ অফ দ্য স্যালারি অফ সি মোর দ্যান দ্যাট অফ এ বাই, এসব করারই দরকার নেই, এটাই হচ্ছে ব্যাপার। তুমি 8-এর ভ্যালু 8000 থেকে 1-এর ভ্যালু 1000 বার করবে, সেখান থেকে তুমি প্রত্যেকের ভ্যালু 2-এর ভ্যালু 2000 বার করছো, 3-এর ভ্যালু 3000 বার করছো, 5-এর ভ্যালু 5000 বার করছো। দেন তোমাকে বলেছে সি এর থেকে কত বেশি, তো তুমি বলছো সি এর থেকে 3000 বেশি, তো পার্সেন্টেজে কত বেশি, 3000, 2000-এর থেকে কত বেশি পার্সেন্টেজে, এইসব করে টাইম ওয়েস্ট করছো। মনে রাখবে তোমাকে যখন এখানে ভ্যালু বার করতে দেয়নি, এখানে তোমাকে কি আস্ক করেছে, তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে পার্সেন্টেজ কত। দেখো যে মেথডটা আমি দেখাচ্ছি মেথডটা ভুল তো নয়, এই মেথডটা অনেকেই করবে, ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করবে তারপর তার পার্সেন্টেজ বার করবে। বাট আমার কথাটা সবাই বোঝার চেষ্টা করো, যখন আমাকে রেশিও দিয়ে রেশিওর পর পার্সেন্টেজ জানতে চেয়েছে, তো আমি রেশিওর ভ্যালু থেকেই ডিরেক্ট পার্সেন্টেজে চলে যাব। আমার ইন্ডিভিজুয়াল ভ্যালু যখন চাইনি, ইন্ডিভিজুয়াল ভ্যালুর এটা আমার কাছে ট্র্যাপ, তো আমি সেই ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করার ট্র্যাপে পড়বো না। ঠিক আছে, এমন নয় যে এই মেথডটা ভুল, বাট তোমাকে এখানে অঙ্ক শেখাতে বলা হয়নি, তোমাকে অঙ্কটা করে তাড়াতাড়ি সলভ করে ঠিক মেথডে সলভ করে র্যাঙ্ক আনতে বলা হয়েছে। তো তোমার ওয়ে কি হবে, এবিসি 2-3-5, এবং তোমাকে বলেছে তার মানে প্রত্যেকটা এ যদি 2 ইউনিট, বি 3 ইউনিট, তো সি 5 ইউনিট, তো সি এর থেকে কত বেশি, 3 ইউনিট বেশি। পার্সেন্টেজে কত বেশি, সি এর থেকে, দ্যাট ইজ সি যদি 3 হয় এ 2, তো পার্সেন্টেজে ইন্টু 100 করলে 3-এর 2 কত হয়ে যায়, 150%। আমি পার্সেন্টেজ থেকে থিওরি ফ্র্যাকশন থিওরির ক্লাসে বলেছি যে 3-এর 2 দ্যাট ইজ 1 পূর্ণ 1-এর 2, 1 মানে 100%, 1-এর 2 মানে 50%, টোটাল হচ্ছে 150%।
তো এখান থেকেও তুমি মুখে মুখে করে ফেলতে পারো, কোনো রকম কাটাকুটি নেই। অপশান এ আমার আনসার হয়ে যাচ্ছে 150%। আশা করি বোঝাতে পেরেছি, এবং তোমাদের অনেক রকম কিছু মাথা খোলানোর জন্য আমি বলছি, সেগুলো অবশ্যই নোট করো, বোঝো এবং ক্লাসগুলোকে মন দিয়ে দেখো, শেষ অবধি দেখো। এমন নয় যে দুটো কোশ্চেন দেখলাম মুড হলো বন্ধ করে দিলাম। Average of 3 number is 21 and average of these 3 numbers and a fourth number is 18, the fourth number is। তো দেখো আগে বেসিক মেথডে বলে দিই কী করে করতে হয়, তোমরা সবাই জানো। তিনটে সংখ্যা আছে, মনে করো এ বি সি। তো তিনটে সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 21, তো তিনটে সংখ্যার টোটাল সাম কত? 63। এবিসি এর সাম 63। এবার তিনটের সাথে আরও একটা সংখ্যা এসে গেছে, এবিসির সাথে ডি এসে গেছে। এবার বলছে এই তিনটে এবং আরেকটা চতুর্থ সংখ্যা, তাদের অ্যাভারেজ 78। তাহলে সাম এখন কত? চারজনের অ্যাভারেজ 18 করে হলে 78 বলছি, 18 করে হলে 72। তো তার মানে দেখো এবিসি ছিল 63 আর ডি আসার পর টোটাল হয়ে গেছে 72। তার মানে ডি যে অ্যাড করেছি সে কত, তার ভ্যালুটা কত? 9 অ্যাড বেড়েছে, তার মানে ডি এর ভ্যালু কত? 9। তো এখান থেকে তুমি আনসার ডিরেক্টলি দিয়ে দিতে পারো, ডি হচ্ছে 9। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা মেথড। এটা তো বেসিক মেথড, যে কোনো বেসিক কোশ্চেন তুমি এভাবে করতে পারো। এরকম সহজ কোশ্চেনের জন্য অন্য কিছু না ভাবতেও পারো, বাট এটাকে মুখে মুখে তুমি কীভাবে করতে পারো দেখো। আমার কাছে স্মার্ট কনসেপ্ট, শর্টকাট নয়, স্মার্ট কনসেপ্ট কি না, মনে করো তিনটে সংখ্যা ছিল, তাদের অ্যাভারেজ কত ছিল? 21 করে ছিল। তুমি টোটালটা না বার করে কী করে করতে পারো, আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার কাছে অনেক বড় ভ্যালু চলে এলো, এটা 21 দিয়েছিল, আমি 3 21 63 4 18 72 মুখে মুখে করে দিতে পারি। এটা 21 না দিয়ে ধরো 2021 দিল, ওটা ধরো 18 না দিলে 2018 দিল, তো তখন তোমার টাইম বেশি লাগবে, ক্যালকুলেশন বড় হবে। তো কেন আমি ক্যালকুলেশন বড়তে যাবো? ধরো ডেসিমালে দিল, 21.42 দিল, তো তুমি তখন ক্যালকুলেশন করো বড়। তো সেটাই বুদ্ধি লাগাও যে কী করে তাড়াতাড়ি করতে পারবো। দেখো তিনজন ছিল, অ্যাভারেজ ছিল 21, তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকে 21 21 21 করেছিল। এবার চারজন হয়েছে, যখন চারজন হয়েছে তো প্রত্যেকে 18 18 18 করে হয়ে গেছে। এবার একটা কথা ভাবো, এরা ছিল 21 তিনজন, এ তিনজনই 21 ছিল এবং এদের তিনজনকে 18 বানিয়ে দিয়েছে। কে এসে 18 বানিয়ে দিয়েছে? ডি যখন নিজে এসছে। ডি নিজে তো 18 নিয়েইছে এবং এদেরকেও 18 বানিয়ে দিয়েছে। তো ডি নিজে 18 হওয়ার জন্য এদেরকে 18 বানিয়েছে, পরিষ্কার কথা। তো এদেরকে 18 বানিয়েছে মানে এদের প্রত্যেককে কত করে কমিয়েছে? 3 করে কমিয়েছে। তার মানে এদের তিনজনের থেকে 3 করে যেটা কমলো, মানে টোটাল যে 9 কমলো, সেই 9 ডি নিজে নিয়ে নিয়েছে। নয়তো সেটা গেল কোথায়? যে 9 কমলো সেটা নয়তো কোথায় গেল? কোথাও যায়নি। তার মানে সেটা কার কাছে গেছে? যে নতুন এসছে সে নিয়েছে বলেই ওদের থেকে 3 করে করে প্রত্যেকের কমেছে। তো ওদের থেকে 3 করে করে কমে টোটাল কত কমেছে? 9। ডি এখন হয়েছে 18, তার মধ্যে 9 ওদের থেকে নেওয়া, তাহলে ওর নিজের কত ভ্যালু ছিল? 9 ছিল। বুঝতে পেরেছি? মুখে মুখে দেখো, আমি স্ক্রিন হাটিয়ে দিলাম, ইম্যাজিন করো, মনে মনে ভাবো, আমি যেটা বলছি মাথায় ভাবো এবং বলো হচ্ছে কিনা। তিনজন ছিল 21 করে, এখন চারজন হয়েছে 18 করে। তো যে তিনজন 21 ছিল তারা 18 হলো কেন? তারা 3 করে কমলো কেন? এবং তারা কতটা কমলো? প্রত্যেকে 3 করে কমলো, মানে টোটাল 9 কমলো। এই 9টা গেল কোথায়? তাহলে যে চতুর্থ জন এসছে এই 9টা সে অ্যাকোয়ার করে নিয়েছে। তো সে 18 আছে তার কাছে, তার মধ্যে 9 হচ্ছে ওই তিনজনের থেকে নেওয়া, তাহলে নিজের কাছে অলরেডি কত ছিল? 9 ছিল। তো ডি এর ভ্যালুটা 9। ঠিক আছে, দেখো দিস ইজ কল্ড মাইন্ড ম্যাথ। পরের কোশ্চেন, অ্যাভারেজ অফ 11 নাম্বার ইজ 6, ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 7 দেন দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার। তো দেখো খুব ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাকে বলছে 11টা নাম্বারের অ্যাভারেজ ছিল 6। তো তুমি প্রথমে কি দেখবে? 11টা নাম্বার আছে, মানে ধরো এ বি সি করতে করতে আপ টু কে অবধি আছে, কে 11 হয়। যারা যারা রিজনিং করেছো মুখে মুখে বলে দিতে পারবে আমার কাছ থেকে, বা নিজেরাও শিখেছো। এ থেকে কে অবধি আছে, এদের অ্যাভারেজ হচ্ছে 6, তার মানে এদের টোটাল কত? 6 ইন্টু 11 দ্যাট ইজ 66। এবার এদেরকে প্রত্যেককে 7 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, মানে 7A 7B 7C করতে করতে আপ টু 7K অবধি যাওয়া হয়েছে। তো আমি যদি 7 কমন নিই, ভেতরে কি পাবো? এ থেকে কে অবধি পাবো, ভেতরে এ থেকে কে অবধি পাবো। আর এদিকেও তাহলে প্রোডাক্টটা কি হয়ে যাবে? 66 ইন্টু 7 হয়ে যাবে, সরি 66, হ্যাঁ 66 ইন্টু 7 হয়ে যাবে। এবার যদি এদের আমাকে অ্যাভারেজ বার করতে বলে, তো অ্যাভারেজ কী হয়ে যাবে? এদের অ্যাভারেজ মানে কতজন আছে? আছে তো সেই 11 জনই, তাহলে অ্যাভারেজটা ডিভাইডেড বাই 11 দ্যাট ইজ 42। আনসার অপশন ডি। বোঝা গেছে? একদম সিম্পল কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল এটা, দেখে নাও তোমরা। ওকে, চলে এসো পরের কোশ্চেনে। তো এটা বোঝা গেছিলো, পরের কোশ্চেনে চলে আসবো। বলছে আর ট্রেন 150 মিটার লং ক্রসেস আ স্ট্যান্ডিং ম্যান ইন 5 সেকেন্ডস, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ। দেখো একদম সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনে শুধু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার, তুমি এখানে মিটার আর সেকেন্ডে আছো, আনসারটা কিলোমিটার পার আওয়ারে আছে, তো তোমাকে মিটার পার সেকেন্ডে ভ্যালু বার করার পর সেটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে।
তো আমরা যেটা ভ্যালু বার করব এবং এই যে কনভার্সনটা করব দুটোকে আলাদা করে করব না, আমরা ডিরেক্ট একসাথে করব। যে আমাকে এখানে স্পিড বার করতে বলেছে, তো আমরা জানি স্পিড কী হয়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দ্যাট ইজ 150 মিটার বাই 5। এবার কথা হচ্ছে এটা কেন 150 মিটার, তো যারা এর আগে আমার ফুড এসআইয়ের করানো ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখো, নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সেখানে আমি ট্রেনের প্রত্যেকটা কন্ডিশন তোমাদেরকে বুঝিয়েছি, যে কখন ট্রেন নিজের লেন্থ অ্যাড হবে, আর কখন ট্রেনের সাথে সেই বস্তুর লেন্থ অ্যাড হবে, আর কখন ট্রেনের শুধু নিজের লেন্থ নেওয়া হবে। তো যখন পোল বা ম্যানকে ট্রেন ক্রস করে তো নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, তো নিজের দৈর্ঘ্য 150/5। আর তার সাথে আমাকে কি করতে হবে না, এটাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় না, 18/5 দিয়ে গুণ করতে হয়। এগুলোও শিখিয়েছি আমি সেই ক্লাসে। তো বাই 18 ইন্টু 18/5, তো 5×5 = 25, কাটলে 6, 6×18 108 কিলোমিটার পার আওয়ার, অপশান এ হয়ে গেল আমার আনসার। তো কিছুই ছিল না, তো এটা তোমার ছিল অঙ্ক। চলে এসো পরের কোশ্চেন 40। বলছে দ্য নাম্বার 77 ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, দুটো পার্টে ভাঙা হয়েছে একটা নাম্বার 77-কে, সাচ দ্যাট HCF অফ টু পার্ট ইজ 11 অ্যান্ড LCM ইজ 110, দ্য স্মলার অফ দ্য টু পার্টস। তো আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে সংখ্যা, এর দুটো পার্ট আছে। তো HCF যদি 11 হয় তাহলে সংখ্যা দুটোকে আমি একটাকে বলবো 11x, একটা 11y, আর সেক্ষেত্রে এই দুটো পার্ট 11x আর 11y জুড়েই তো 77, তাহলে একটা পার্ট 11x একটা পার্ট 11y, অর্থাৎ দুটো পার্টকে যখন জুড়বো 11x + 11y 77। এগুলো দেখো মুখে মুখেই এক্সামে করতে পারো। তো x + y এর ভ্যালু কত, 7, x + y 7 বুঝে গেলাম। এবার দেখো এদের এলসিএম বলেছে 110, তো তুমি দেখো এখান থেকে এলসিএম কত আসছে 11xy, তো সেম আগের কোশ্চেনটার মতো 11xy এর ভ্যালু 110, তো xy এর ভ্যালু হচ্ছে 10। তো দেখো আবার xy দুটো সংখ্যা, দুটো কো প্রাইম নাম্বার যাদের গুণফল 10 যোগফল 7, এরকম সংখ্যা দেখো তোমাদের মাথায় এলো কিনা, আশা করি এসে গেছে। 5 আর 2 যোগ হলে 7, গুণ হলে 10, তার মানে একটা 5 একটা 2। তাহলে এবার তোমাকে বলছে এদের মধ্যে স্মলার অফ দ্য টু পার্টস, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একজন 2 একজন 5, তো ধরে নিই 2টা স্মলার, তাহলে 11x এর ভ্যালু কত হয়ে যাবে 11 × 2, 2টা স্মলার ধরবো কেন, 2টা তো স্মলারই, 11 × 2 22 হচ্ছে আমার স্মলার পার্টটা, আর লার্জার পার্টটা 55। আমাকে স্মলার পার্ট জানতে চেয়েছে, তো অপশন বি আমার আনসার। বুঝতে পারা গেছে? সেম প্যাটার্নে দুটো কোশ্চেন একসাথে এসছে পরীক্ষায়, তো যে পারবে দুটোতেই অল্প সময় করে ফেলবে, আর যে আটকাবে সেই দুটোতেই আটকাবে, এবং দুটো কোশ্চেনই তার ভুল যাবে বা ছাড়তে হবে। তো প্লিজ বি কেয়ারফুল, ঠিক আছে। 41, a person is asked to simplify 2 + 2 × 2, আচ্ছা, and his answer is 16, the percentage error committed by him। একটা সিম্পলিফিকেশন দিয়েছে কি 2 + 2 × 2 ডিভাইডেড বাই 2 × 2, আর ওর আনসার বেরিয়েছে 16। তো আমাকে দেখতে হবে অ্যাকচুয়াল এটার আনসার কত। তো কী করে করব, সিম্পল, ওপরে গুণ করে দাও প্রথমে, তারপর যোগ করব, আর নিচে প্রথমে ভাগ করব তারপর গুণ করব। এই ভুলগুলো যেন না হয়, আমাদের বডমাস রুল ফলো করতে হয়। বডমাস হচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এটা হচ্ছে সিকোয়েন্স, প্রথম কোন দিক থেকে কোন দিকে যাব, লেফট থেকে রাইটে। তো ওপরে হলো 6, নিচে হলো 2, দ্যাট ইজ 3। তো অ্যাকচুয়াল আনসার আসার কথা 3, আর সে লিখে এসছে 16, এটা তার এরার আনসার। তো সে কত পার্সেন্ট এরার করেছে, কত পার্সেন্ট এরার করেছে না, দেখো মানে এতটাই হিউজ এরার করেছে, তুমি এখানে আনসার থেকেই বলে দিতে পারো যে একটাই অপশান হবে, অপশান সি। দেখো তুমি বলেই দিতে পারো, ক্যালকুলেশন না করেই তুমি বলে দিতে পারো, কারণ একটাই, নো এরার তো নয়, প্রথমেই দেখে না নো এরার নয়, কারণ এরার করেছে। 23.1 এত ছোটো নয়, 81.25 এত ছোটো নয়, কারণ 3-এর রেসপেক্টে 16 100%-এরও বেশি, তো একটাই অপশন এরকম 100%-এর বেশি আছে, তো তুমি ক্যালকুলেট না করেও বলতে পারতে অপশান সি হবে। আর যদি ক্যালকুলেট করো কী করে করবে, 3 অ্যাকচুয়াল, আনসার লিখেছে 16, তো এরার কত 13, তো 13-র এরার আপন 3 × 100, তো 13কে 3 দিয়ে ভাগ করলে কত হয় না 4.33 × 100, তো 3 চলতে থাকবে। তুমি যদি এটা দেখো 433, এটা যেহেতু 3 চলতে থাকবে, তো 433 এটা হয়ে যাচ্ছে, মানে 433%, আর পরে 3 চলতেই থাকবে, কারণ এখানে পরপর 3 এরকম চলবে। তো 433 তুমি আনসার এখান থেকেও পেয়ে যাচ্ছ। ওকে, বাট এটা করার দরকার ছিল না। তুমি যখনই দেখছো একটা ভ্যালু 3 অ্যাকচুয়ালটা আর এরারটা 16, তো 3-এর 16 কত গুণ হয় এভাবেও ভাবতে পারো, 3-এর রেসপেক্টে 16 কত গুণ বলছি, 3-এর রেসপেক্টে 16 কত বেশি হয় 13, আর 3-এর রেসপেক্টে 13 4 গুণের থেকেও বড়, তার মানে 400% প্লাস কোনো আনসার আসবে। অ্যাপ্রক্সিমেশনগুলো বোঝো, আমি কি বললাম আবার বোঝো। তোমার অ্যাকচুয়াল ভ্যালু 3, আনসার দেওয়া আছে 16, তো তুমি কতটা বেশি 13, আর 3-এর রেসপেক্টে 13 কত পার্সেন্ট বেশি হবে না, 3-এর 4 গুণ হচ্ছে 12, তার থেকেও বেশি, মানে 3-এর 4 গুণ মানে 400%, 4 গুণ মানে 400%, আর 400%-এর থেকেও প্লাসে কোনো আনসার হবে,
যদি তোমাকে এরকমও ভ্যালু দেওয়া থাকতো 433, 533, 333, 633 বা ধরো এরকম দেওয়া থাকতো 233, 633 যাই দেওয়া থাকতো, তুমি 400 থেকে বড়, বাট 400 থেকে এমন বড়ও হবে না যে 500 পেরিয়ে যাবে, তো 433 আনসার তুমি করে আসতে পারতে। ঠিক আছে, তো এরকম কোশ্চেন কিন্তু আবার আসতে পারে। পরেরটা কি বলছে দেখো, ইফ 37 হল 1/2%, 37.5% অফ আ নাম্বার ইজ 45, দেন 87.5% কি হবে? তো যারা আমার পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ক্লাসটা দেখেছো, থিওরি ক্লাস ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, বা যারা আমার কাছে করো বা যারা যেখানেই করো না কেন, এই কোশ্চেনটা তারা কিসে করবে না, পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু দিয়েই করবে, নয়তো করবে না। তো তোমাকে কি বলেছে, 37 হল 1/2% অফ আ নাম্বার ইজ 45, তো মনে রাখবে 12.5% হয় 1/8। তো নিজেরা যেখানে বসে অঙ্কটা করছো সেখান থেকেই বলো 37.5% মানে এর 3 গুণ, তাহলে এদিকেও 3 গুণ হবে, তাহলে এর ভ্যালু হবে 3/8। আর 87.5% কি হয়, 87.5% হয় 12.5%-এর 7 গুণ, তার মানে এটাও হয়ে যাবে কত, 7 গুণ হলে 7/8। তার মানে তোমাকে বলছে কোনো সংখ্যার, কোনো একটা সংখ্যা আছে তার 3/8 ভ্যালু যদি 45 হয়, তো 7/8 ভ্যালু কত হবে? আরও সিম্পলিফাই করে দিলে তোমার এভাবে করতে পারো, মানে তুমি তো একটা তো এভাবে করতেই পারো। আগে দেখো তোমরা নর্মালি এতটা করার পরও কি করো, চেঞ্জটা সেটা বলে দিই। তোমরা এটা বার করার পরও কি করো, যে 3/8 অফ এক্স ইকুয়ালস টু 45, তো এক্স ইকুয়ালস টু 45 ইন্টু 8/3, দেন 7/8 কতবার করবে সংখ্যার 7/8, মানে 45 ইন্টু 8/3 ইন্টু 7/8, এইসব করে তুমি পাও হচ্ছে 7×15 105। কিন্তু তুমি দেখো ডিরেক্টও এখান থেকে পাবে 3/8 ভ্যালু 45, বা ডিরেক্ট বলো 3 এর ভ্যালু 45, কারণ নিচে 8 দুটোতেই আছে, তো 8-এর কোনো রোল নেই, 8 একবার ভাগ হবে একবার গুণ হবে। তো 3 এর ভ্যালু 45, 1-এর ভ্যালু 15, 7-এর ভ্যালু 105। শেখো এবং অ্যাপ্লাই করো এক্সামে, মাথায় ঢুকিয়ে নাও, বুঝে নাও, অ্যাপ্লাই করো। তো তুমি যেভাবে করবে তার উপরই তোমার সিলেকশন দাঁড়িয়ে থাকবে। পাশের বন্ধু বান্ধবী কিভাবে করছে তার উপরে তার সিলেকশন দাঁড়িয়ে থাকবে। তো তুমি এভাবে করবে না এভাবে করবে সেটা তোমার উপর। এবং এগুলো শিখতে চাইলে আজই ক্লাসটা দেখার পর সিম্পল এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, আরও এরকম মেথড তোমাদেরকে রপ্ত করিয়ে দেবো। দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹5,250, খুব ভালো অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের এই কোশ্চেনটা একটা খুব ভালো কোশ্চেন যেখানে স্টুডেন্টরা ভুল করে। এখানে আরও একটা কথা বলে রাখি, যেহেতু 365 ডেজ আমার এক বছরে হয় এবং 365-এর একটা মাল্টিপল 73, এই কথাটা অবশ্যই মনে রাখবে, খাতায় নোট করে রাখবে। তো জেনারেলি যে দিনগুলোর গ্যাপটা দেয় না সেটা 73, 146, ঠিক আছে, 219 এরকম দিন দিয়ে দেয়, যাতে তুমি কেটে একটা মেলাতে পারো, ভাগটা যাতে মেলে। কেন বললাম নিজেই বুঝবে, দেখো এটা নোট করে রেখো খালি। তো বলছে সিম্পল ইন্টারেস্ট অন ₹5,250, তারপরে তোমার প্রিন্সিপাল হচ্ছে 5,250 ফ্রম ডেট রেঞ্জটা বলেছে 1 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল অ্যাট রেট কত, 7.5%, দ্যাট ইজ 15/2%। ওকে, আর টাইমটা কত, টাইমটা আমাকে বার করতে হবে কবে থেকে কবে, 1 ফেব্রুয়ারি 2013, সেম বছরেরই ফেব্রুয়ারি 1 থেকে এপ্রিল 14। তো মনে রাখবে যখন ফেব্রুয়ারি 1 তুমি টাকা রেখে দিয়েছো তো ফেব্রুয়ারি 1ও কাউন্ট হবে, আর এপ্রিলের 14-এও যখন টাকাটা আছে তো এপ্রিলের 14ও কাউন্ট হবে, মানে দুটো ডেটকে ইনক্লুড করেই ধরতে হবে। তো দেখো ফেব্রুয়ারিতে কতদিন হচ্ছে, এবং সালটা বলেছে 2013, দ্যাট ইজ নন লিপ ইয়ার। তো নন লিপ ইয়ার মানে ফেব্রুয়ারিতে 28 দিন, দেন মার্চ তুমি পুরো রেখেছো তো মার্চে 31 দিন, আর এপ্রিলের জন্য কতদিন রেখেছো, 14 দিন। তো টোটাল কতদিন টাকাটা থাকলো, দেখো এইভাবে করবো, কোনো ক্যালকুলেটার হাতে কিছু গুনবো না, 1, 2, 3 করে গুনছি এইভাবে, 20, 30, 50, 60, 64, 65, 73, দেখো 73 দিন। তো 73 দিন এক বছরের রেসপেক্টে কত, 365 রেসপেক্টে, যেটা আমি এক্ষুনি বলছিলাম তোমার ভ্যালুটা এমন দেবে যাতে তোমার ওপর নিচে কেটে যায়, 73, 146, তো কাটলে 1/5, তার মানে টাইমটা কত, 1/5 ইয়ার্স। বুঝতে পারলাম? তো আর অঙ্কটাতে কিছু নেই, এটাই ছিল তোমার ক্যালকুলেশন। তো তোমাকে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে, সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে ফর্মুলায় ফেলে দাও, কিচ্ছু ভাবার দরকার নেই, প্রিন্সিপাল, রেট, টাইম, আর নিচে 100। তো দেখো 0, 0 কাটলো, আচ্ছা আর কি কাটছে, 5 দিয়ে কাটলে 3, তো কত আসছে দেখো, এটা ঠিকঠাক করলাম, তো আরও আচ্ছা কাটা তো যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটো 2, আর এখানে 5 দিয়ে কাটো কত, 105, তো ওপরে আসছে কত, 315/4। আচ্ছা এখানেও দেখো 315/4, তুমি অপশানগুলো দেখবে,
আনসার একদম এমন নয় 315/4 করে তুমি ভাগ করে একদম এক্স্যাক্ট আনসারে বেরোতে হবে। দেখো 315/4, 315 নিয়ার বাই 4 দিয়ে কাটা যায় 320, যেটা হয় 80। তো 320 থেকে 315 কম, ছোট, তাহলে ভ্যালুটাও হবে 80 থেকে কম। তো 80 থেকে কম একটাই, 80 থেকে কম এবং 80-র কাছাকাছি একটাই আনসার আছে, দ্যাট ইজ আনসার অপশন এ, 78.75। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। চলে এসো পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি আছে, বলছে 2/3 অফ আ নাম্বার ইজ গ্রেটার দ্যান 1/6 অফ ইট বাই 10। তো দ্য নাম্বার ইজ, তো তোমার বেসিক মেথড হবে নাম্বারটাকে তুমি এক্স ধরবে, এটা বেসিক মেথড। তো 2/3 অফ এক্স ইজ গ্রেটার দ্যান 1/6 অফ এক্স বাই 10। এটাকে এলসিএম করবে না, কিভাবে এলসিএমটাকে স্কিপ করানো যায় সেটা আগে বোঝো। তো 2/3 যেটা আছে এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। কেন করলাম? তাহলে ডিনোমিনেটরটা ইকুয়াল হয়ে গেল। আর এটা তুমি লিখে করতে হয় না, মুখে মুখে করতে পারো। তাহলে এদিকে 4/6x আর এদিকে 1/6x, তাহলে ডিফারেন্সটা মুখে মুখে বেরিয়ে গেল কত? 3/6x, দ্যাট ইজ হাফ এক্স বা x/2। x/2 যদি 10 হয় তাহলে সংখ্যা x কত? 20। ঠিক আছে, ডান। সংখ্যা x 20, অপশন বি। এটা হলো বেসিক মেথড, ওয়ে 1। যারা আরও অ্যাডভান্স করতে চায় তারা কিভাবে করবে দেখো। তোমাকে কোশ্চেনে কি বলেছে? 2/3 অফ এক্সের থেকে 1/6 অফ এক্স 10, তাদের কম বেশি যা বলছে ডিফারেন্স। 2/3 কী হয়? যাদের এটা মনে আছে 1/3 33/1/3, তারা 2/3 ডিরেক্টলি লিখবে 66/2/3। আর 1/6 যাদের মনে আছে তারা লিখবে 16/2/3। আমি পার্সেন্টেজে যদি ভাবি, তাহলে 66/2/3 আর 16/2/3 দুটো পার্সেন্টেজের গ্যাপ কত? এটা একটা পার্সেন্ট, এটা একটা পার্সেন্ট, তো এদের গ্যাপ 2/3 ফ্র্যাকশন সেম, কেটে গেল। তো 66 - 16 50। তো 50%-এর ভ্যালু হচ্ছে 10। তো পুরো সংখ্যা কত? 100%। 100%-এর ভ্যালু কত হবে? 20। তো দিস ইজ আ স্মার্টার মেথড অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই দিস মেথড যদি তোমার দরকার লাগে। ধরো তোমাকে এরকম দিয়েছে, দেখে নাও আগে মেথডটা বুঝে নাও। আমি জাস্ট দুটোকে পার্সেন্টেজে নিয়ে গিয়ে ব্যাপারটাকে সলভ করেছি। তোমাকে ধরো একটা 3/8 দিয়েছে, একটা 1/9 দিয়েছে, এবং তখন তোমাকে এলসিএম করতে হবে কি তুমি পার্সেন্টেজ ইউজ করবে। তো তোমার সেটা অ্যাপটিটিউড, সেটাই তোমার অ্যাপটিটিউড। তো তোমার বাড়িতে প্র্যাকটিসই এগুলোতে তুমি লাগাবে। চলে আসো পরের কোশ্চেন। ইফ দ্য লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে হচ্ছে মার্কড প্রাইস বা ধার্য মূল্য। লিস্ট প্রাইস মানে যে প্রাইসে লিস্ট করা হয়েছে বা রাখা হয়েছে সেটাই হচ্ছে মার্কড প্রাইস, বা সেটা হচ্ছে এমপি, ধার্য মূল্য। তো এমপি, মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস একই কথা। অফ অ্যান আর্টিকেল বি এক্স অ্যান্ড দ্য প্রাইস আফটার ডিসকাউন্ট x - y, দেন দ্য রেট অফ ডিসকাউন্ট। তো দেখো এক্স ছিল মার্ক প্রাইস, ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস কত হয়েছে? x - y। তারপরে তুমি ডিসকাউন্ট কত দিয়েছো? y ইউনিট। আর y ইউনিট ডিসকাউন্ট দিচ্ছ কতর ওপরে? এক্সের ওপরে। তা তোমার পার্সেন্টেজ কত? y/x ইন্টু 100%, দ্যাট ইজ 100y/x%। 100y/x%, দ্যাট ইজ আনসার অপশান কি হয়ে গেল? অপশান বি। ঠিক আছে, অপশান বি। বুঝতে পেরে? তো দেখো আশা করি বোঝা গেছে এটা কি করা হয়েছে। আর সবসময় মনে রাখবে, যেমন আমি একটু আগেই বলছিলাম প্রফিট বা লস পার্সেন্ট যেমন অন সিপি, তেমনি ডিসকাউন্ট পার্সেন্ট ইজ অলওয়েজ অন এমপি, দ্যাট ইজ মার্ক প্রাইস। কারণ তুমি মার্ক প্রাইস বা ধার্য মূল্যের ওপরেই ডিসকাউন্ট দাও, তাই মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়। একইভাবে প্রফিট লস ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইসের ওপরে। মাথায় ঢুকেছে? দেখে নাও এটা। পরের কোশ্চেন এসো। 46. Speed of the stream is 2 km/h. A boat takes 2 hours to cover a distance down the stream and 3 hours to return. দেখো বোট স্ট্রিমের কোশ্চেনের কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝিয়েছি এর আগে, যে যখন বোট ডাউন দ্য স্ট্রিম বা ডাউন স্ট্রিম, দ্যাট ইজ ডাউন দ্য স্ট্রিম মানে ধারার অনুকূলে চলে, তখন কি হয়? বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড অ্যাড হয়। আর বোট যখন আপস্ট্রিম, দ্যাট ইজ ধারার বিপরীতে বা প্রতিকূলে চলে, যেদিকে ধারা বইছে বা স্রোত বইছে তার বিপরীতে চলে, তখন কি হয়? যেহেতু বোটের স্পিডই বেশি, তাই স্ট্রিমের স্পিড কি হয়? বোটের স্পিড থেকে মাইনাস হয়ে যায়, কারণ মনে করা হয় যে বোট যতটা স্পিডে এগোচ্ছে স্ট্রিম সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। বোঝা গেছে? তো দেখো বোট মাইনাস স্ট্রিম আর বোট প্লাস স্ট্রিমের ব্যাপারটা বোঝা গেল। তো এবার তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে যে স্পিড অফ স্ট্রিম হচ্ছে 2। তো ধরো যদি বোট এক্স হয়, স্ট্রিম যদি ওয়াই স্পিড হয়, তো যখন ডাউন স্ট্রিম ধারার অনুকূলে যায় তখন স্পিড কি হয়ে যায়? এক্স প্লাস ওয়াই। আর যদি বোট এক্স হয় আর স্ট্রিম যদি ওয়াই হয়, তো ধারার প্রতিকূলে হয়ে যায় এক্স মাইনাস ওয়াই। তো এখানে দেখো ধারার গতিবেগটা 2 দিয়ে দিয়েছে, আর তাহলে আমার বোটের স্পিডটা বার করতে বলেছে, সেটাকে আমি এক্স রাখবো, এটা আমাকে 2 দিয়ে দিয়েছে। তো তাহলে ধারার অনুকূলে যখন যাচ্ছে বা ডাউন স্ট্রিম যখন যাচ্ছে তখন এক্স প্লাস 2, আর যখন প্রতিকূলে যাচ্ছে বা
আপস্ট্রিম যাচ্ছে তখন x-2, এটা হচ্ছে স্পিড, এত কিলোমিটার পার আওয়ার। এগুলো সব কিলোমিটার পার আওয়ার ইউনিটে, বোঝা গেছে? এটুকু বোঝা গেছে কিনা আগে দেখে নাও। এবার বলছে বোট টেক্স 2 আওয়ার্স টু কভার আ ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড 3 আওয়ার্স টু রিটার্ন। তার মানে বোটটা যখন ডাউন স্ট্রিমে যায় তখন ওর কত টাইম লাগে? এবং সবসময় মনে রাখবে, তুমি চোখ বন্ধ করে বলতে পারো ডাউন স্ট্রিমে তোমার কম সময় লাগবে। তো ডাউন স্ট্রিমে তুমি কি দেখবে? ডাউন স্ট্রিমে তুমি ইন্টু 2 হবে। আর আপ স্ট্রিমে কী হবে? আপ স্ট্রিমে হবে হচ্ছে ইন্টু 3। কারণ খুব স্বাভাবিক, যখন বোট ডাউন স্ট্রিমে যাবে তখনও তাড়াতাড়ি পৌঁছবে, আপ স্ট্রিমে গেলে বেশি সময় লাগবে। তো এটা সাধারণত তুমি দেখে বলে দিতে পারো। তো সেটাই বলছে 2 আওয়ার্স ডাউন দ্য স্ট্রিম, 3 আওয়ার্স টু রিটার্ন, স্পিড অফ দ্য বোট। তো এটা সেম কেন? এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম, ইন্টু করলে ডিস্টেন্স। এটা স্পিড, এটা টাইম, ইন্টু করলে ডিস্টেন্স। তো যেহেতু সেম ডিস্টেন্স, ধরো এখান থেকে এখান, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, স্রোত ধরো এদিকে বইছে, তো যখন এ থেকে বি গেছে তখন ডাউন স্ট্রিম, বি থেকে এ এসছে আপস্ট্রিম, তো ডিস্টেন্সটা তো সেম। তাহলে ডিস্টেন্সটা সেম হওয়ার ফলে তুমি স্পিড ইন্টু টাইম করে তাদেরকে ইকুয়াল রাখতে পারো। আর তাদেরকে যদি ইকুয়াল রাখো তো তুমি কি দেখতে পাচ্ছ যে এই ইকুয়েশনটা তৈরি হলো। এটাকে যদি সলভ করো কি পাচ্ছ? 2x + 4 = 3x - 6। তো এখান থেকে তুমি x পেয়ে যাচ্ছ কত? এপাশে x গেল, এপাশে 6 গেল, তো x = 10। তাহলে বোটের স্পিড হচ্ছে কত? 10 কিলোমিটার পার আওয়ার। দেখো একদম সিম্পলি সলভ করে তোমাদেরকে বোঝানো হলো। দেখো তোমরা বুঝতে পারলে কিনা। ওকে, তোমরা বুঝতে পারলে কিনা দেখে নাও, একদম ক্লিয়ার হয়েছে কিনা দেখে নাও। তো ডাউনস্ট্রিম আপস্ট্রিমের কনসেপ্টটা কি বুঝেছো? বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো 47, বলছে a certain number of men can finish a piece of work in 60 days. If however there were 10 men less, it would take 20 days more for the work to be finished. Number of men were then originally. তাহলে ম্যান ইন্টু ডে, m1 ইন্টু d1, আর সেম ওয়ার্কের জন্য ম্যানের সেট 2 ইন্টু ডে 2, এটা দুটো ইকুয়াল হবে কারণ ওয়ার্কটা তো সেম। তো প্রথমে দেখো 60 জন করছে কত দিনে? এক্স দিনে। এবার কি বলেছে? 10 জন কমে গেছে, তাহলে 60 থেকে 10 কমে ম্যান হয়ে গেছে কত? মেন হয়ে গেছে 50। আর কত দিন লাগছে? 20 দিন বেশি লাগছে, তাহলে আগে এক্স লাগতো, এখন লাগে x + 20। তো এই দুটো ইকুয়াল, এদেরকে ইকুয়েট করে তুমি এক্স বার করতে পারো। এবং সেখান থেকে, আচ্ছা সরি, আমি একটু উল্টো লিখে দিয়েছি, সরি, একদম ভুল লিখে দিয়েছি, সরি, জাস্ট আ মিনিট। কতজন ম্যান ছিল সেটা বলেনি, সরি, দেখে নাও একটু। সার্টেন নাম্বার অফ ম্যান, মানে মনে করো x জন ম্যান কত দিনে করে? 60 দিনে। এবার বলছে দেয়ার আর 10 ম্যান লেস, তাহলে মেন 10 কমেছে, আর দিন কত লাগছে? 20 বেশি, তাহলে 60-এর রেসপেক্টে আরও 20 বেশি মানে 80। তো এটাকে তুমি সলভ করে এক্স কত বার করে নিতে পারো। এক্স এর ভ্যালু তোমার হবে নাম্বার অফ মেন অরিজিনালি কত ছিল সেটা তুমি বলে দিতে পারো। এবার যদি তোমার মনে হয় যে এটা ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে, তো এভাবে ক্যালকুলেট করে এক্স বার করার দরকার পড়ে না। তো তুমি কি করতে পারো? অপশান টেস্ট, এক একটা অপশানকে এক্সের ভ্যালু নাও, বসিয়ে দেখো কখন স্যাটিসফাই করছে। তো প্রথম অপশান নাও, প্রথম অপশান কত? 20। তো দেখো 20 ইন্টু 60 1200, আর এদিকে কত? 20 - 10 10 ইন্টু 80, হচ্ছে না। 50 নাও, 50 ইন্টু 60 3000, আর এখানে 40 ইন্টু 80 3020, হচ্ছে না। 30 নাও, 30 ইন্টু 60 1800, এখানে 30 - 10 20 ইন্টু 80 1600, হচ্ছে না। তাহলে একটাই আনসার 40, 40 বসালে 40 ইন্টু 60 2400, আর এখানে 40 - 10 30 ইন্টু 80 2400, তো ইকুয়াল হলো। তো দ্যাট ইজ 40 তোমার আনসার। তো তুমি বড় গুণ ধরো 60 80 এরকম নেই, 70 77 79 91 এরকম বিচ্ছিরি সংখ্যা আছে, তো তখন তুমি অপশান টেস্ট করেও উত্তর বার করে ফেলতে পারো। চলে আসছি পরের কোশ্চেন, আর 3টে কোশ্চেন বাকি আছে, 48 49 50। তো দেখো এটা একদম সহজ কোশ্চেন, রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন 0.3333 চলছে। তো এটাকে 3গুলোকে স্টপ করার জন্য আমরা কি করতে পারি? 0.3 এর মাথায় রেকারিং বসিয়ে দিতে পারি। আর 3 এর মাথায় রেকারিং বসালে সেটার ভ্যালু হয় 3/9, দ্যাট ইজ কাটলে 1/3। তো আনসার হয়ে যাবে অপশান সি। কিচ্ছু করার ছিল না এটাতে। পরেরটা চলে এসো 49, কি বলছে? আ কার্টন কন্টেনিং 20 গ্লাস টয়েস ইজ ড্রপড, একটা বক্স কার্টুন যেটা থেকে 20টা কাঁচের খেলনা পড়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য রেশিও অফ ব্রোকেন টু আনব্রোকেন। তো দেখো ব্রোকেন আনব্রোকেন, ও সরি 20টা খেলনা পড়েনি, বলছে আ কার্টন কন্টেনিং 20 গ্লাস টয়েস ইজ ড্রপ। কতগুলো ভেঙেছে তোমাকে বলেনি, তোমাকে বলেছে 20টা, তার মানে কার্টনে ছিল। এটা হচ্ছে টোটাল নাম্বার, ঠিক আছে? টোটাল নাম্বার, কার্টনে যতগুলো খেলনা ছিল তার টোটাল নাম্বার 20। তো বলছে কোনটা হবে না ব্রোকেন আর আনব্রোকেনের রেশিও। তো রেশিওগুলো কত দেওয়া আছে? 1:4 3:1 3:2 অ্যান্ড 5:1।
তো তুমি সিম্পলি দেখো ব্রোকেন আর আনব্রোকেন মিলিয়েই টোটাল, মানে তোমার 20টার একটা বক্স পড়ে গেছে, যতগুলো ভেঙেছে আর যতগুলো ভাঙেনি মিলিয়েই টোটালটা, তার বাইরে তো কিছু যায়নি। তো এখানে টোটাল ব্রোকেন আর আনব্রোকেন মিলিয়ে কত, 5 ইউনিট। এখানে কত, 4। এখানে কত, 5। এখানে কত, 6। তো দেখো প্রত্যেকটার চারটের মধ্যে এই তিনজনেরই মাল্টিপল 20 হতে পারে, কিন্তু 6-এর মাল্টিপল 20 হতে পারে না। দ্যাট ইজ 20 ভাঙলে, 20কে যদি ভাঙা হয় ওপরের তিনটে রেশিও পসিবল হতে পারে ব্রোকেন আর আনব্রোকেনে, কিন্তু লাস্ট রেশিওটা 20 থেকে ভেঙে আসতে পারে না। দ্যাট ইজ আনসার হবে আমার অপশান ডি, যেটা আমার আনব্রোকেন ব্রোকেনের রেশিও হতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, সহজ ছিল, ট্রিকি ছিল। ব্যাস, পরেরটা দেখো, লাস্ট কোশ্চেন আজকে আমাদের, এবং 2014-এর পেপারেরও এটা লাস্ট কোশ্চেন। 2019 আমরা কমপ্লিট করেছি, 2014 আমরা করছি, এরপর আমরা পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস শুরু করবো এক এক করে। বলছে ₹1760 is divided between A and B in such a way that 1/3 of A's profit will be equal to 2/5 of B's profit. তার মানে আমাকে বলছে এর 1/3 প্রফিট, বি এর 2/5 প্রফিটের সমান, তো প্রফিট অফ বি। তার মানে আমাকে সিম্পলি কী করতে হবে, এ আর বি এর রেশিও বার করতে হবে। আর রেশিও বার করার জন্য আমি কী করবো, ক্রস মাল্টিপ্লাই। এদিকে 5 দিয়ে গুণ করবো, তার মানে কী পেলাম, ক্রস মাল্টিপ্লাই করলে 5A = 6B। আর আমি শিখিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে, যার যেটা কোএফিসিয়েন্ট হয় সেটা তার উল্টো জনের রেশিও হয়। রেশিওর ক্লাস তোমরা ফলো করো। তার মানে এর কোএফিসিয়েন্ট 5, এটা বি এর রেশিও, বি এর কোএফিসিয়েন্ট 6, যেটা এ এর রেশিও। তাহলে এ বি এর রেশিও 6:5। তো দুজনে মিলে টোটাল কত, 11 ইউনিট। দুজনে মিলে 11 ইউনিট টোটাল, সেটা বলা আছে কত টাকা ওদেরকে দেওয়া আছে, 1760। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 160। তাহলে বি এর প্রফিট জানতে চেয়েছে, বি 5 ইউনিট, তো 5 ইউনিটের ভ্যালু ইন্টু 5, দ্যাট ইজ 800 টাকা, অপশন সি। তো এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো দেখো আমরা আজকের ক্লাস এখানে কমপ্লিট করলাম। তোমাদের যাদের আজকের ক্লাস ভালো লেগেছে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, ওদেরকে বলো দেখো, ওদেরকে দেখতে বলো, ওরাও দেখুক কেমন করে কোশ্চেন সলভ করা যায়। অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াতে হেল্প করো, তবেই আমরা আরও বেটার ক্লাস আনতে পারবো। এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওর নিচে তোমাদের কেমন লাগলো, বা আমাদের হাসআপ অ্যাকাউন্টের লিঙ্ক তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। ভালো মন্দ যা বলতে চাও তোমরা সেখান থেকে আমাদের বলতে পারো। এছাড়া লাইক অবশ্যই করো, এবং যদি তোমরা আমাদের এই রকম পড়ানোর ধরন পেতে চাও তো আমাদের পেড ব্যাচে অবশ্যই জয়েন করতে পারো। থিওরি আলাদা ব্যাচ, প্র্যাকটিস আলাদা ব্যাচ, দুটোই নিউ ব্যাচ শুরু হচ্ছে জুলাইতে। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অ্যাডমিন নাম্বার 8813005030 হোয়াটসঅ্যাপ করে, এবং সেখান থেকে কলিং নাম্বার নিয়ে তোমরা ডিরেক্ট কল করে কথা বলে নিতে পারো। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। টিল দেন দেখতে থাকো ক্লাসগুলো যেগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো, প্রিপারেশান চালিয়ে যাও এবং সাফল্যের দিকে এক এক ধাপ এগোতে থাকো। So bye everyone, good night and thank you for watching.